হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মামা বেয়ার চলে এসেছি আরও একবার নতুন আর একটা লেসন নিয়ে। সো লেটস ডু সাম ইংলিশ টুগেদার। যারা আজকে প্রথমবারের মতো এসছো ওদের জন্য বলি, এই চ্যানেলে আমরা বাংলাদেশের বাংলা মিডিয়ামে পড়ুয়া ক্লাস 5 থেকে 8 স্ট্যান্ডার্ডের বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের ইংলিশ গ্রামার বা রিডিং লেসনগুলো দিয়ে থাকি। তবে এনিওয়ান অ্যান্ড এভরিওয়ান ইজ ওয়েলকাম to watch and let us know if you are getting any benefits from these lessons, and if you want me to design something that might help you in future, please let me know. And you can always reach out to me via the email id of this channel or by posting your comments. Okay, so let's start the lesson. আচ্ছা, তো আমরা অনেকগুলো লেসনে দিয়েছি। মোস্ট রিসেন্টলি আমরা প্রিপোজিশন নিয়ে কথা বলছিলাম, তো আমরা সেই প্রিপোজিশনের ধারাতেই থাকবো। আজকে আমরা আরেক ধরনের প্রিপোজিশন দেখব, যেগুলো দিয়ে সাধারণত মুভমেন্ট মানে নড়াচড়া বা ডিরেকশন অর্থাৎ দিক নির্দেশনার ক্ষেত্রে সাধারণত যেই প্রিপোজিশনগুলো ব্যবহৃত হয়। যারা প্রিপোজিশনের প্রথম লেসনটি দেখোনি ওটা দেখে নিতে পারো। ওটা হচ্ছে প্রিপোজিশনস অফ প্লেস, বাট আমি খুব সংক্ষেপে বলছি। প্রিপোজিশন হচ্ছে সেই ধরনের পার্টস অফ স্পিচ বা পদ বাক্যে যারা বসে কোনো নাউন বা প্রোনাউনের সামনে বসে সেই নাউন বা প্রোনাউনের সাথে অন্য শব্দগুলোর বা অন্য পার্টস অফ স্পিচগুলোর একটা সম্পর্ক স্থাপনে সাহায্য করে। প্রিপোজিশনদের নিজের সেভাবে আলাদা অর্থ বহন করে না বা ইন্ডিপেন্ডেন্টলি বসে না, কিন্তু তারা সংযোগ স্থাপনে সাহায্য করে। আমরা অনেক হরহামেশা প্রিপোজিশন দেখি, ব্যবহার করি, যেমন উই ওয়াক অন ফুট, উই গো বাই বাস, জার্নি বাই ট্রেন। এই দেখো প্রত্যেকটা কথার মধ্যে অন, বাই, এই যেগুলো হচ্ছে প্রিপোজিশন, তাই না? তো আমরা এখানে একটু ডিটেলে প্রিপোজিশনকে শিখছি। তো আজকে আমরা যে প্রিপোজিশনগুলো দেখব সেগুলো আমাদের সাধারণত মুভমেন্ট মানে নড়াচড়া এরকম একটা কিছু বোঝানোর ক্ষেত্রে ওই প্রিপোজিশনগুলো কাজে লাগে। তো চলো দেখি কিছু এক্সাম্পল। আচ্ছা, গত লেসনের এই ছবিটা আমরা খুব ব্যবহার করেছিলাম যে মিনি তার ডেন, তার ছোট্ট গুহার ভিতরে লুকিয়ে আছে বা বসে আছে। তো আমরা তখন বলেছিলাম যে মিনি ইজ ইন হিজ ডেন। এখানে ইনটা হচ্ছে আমাদের সেই প্রিপোজিশন অফ প্লেস, অবস্থান নির্দেশ করছে যে ডেনের ভিতরে বোঝানোর জন্য, তাই তো? আচ্ছা, এখন এটার মধ্যে ঠিক মুভমেন্টের কিছু নাই, এটা অলরেডি মিনি ওই অবস্থায় আছে, মানে ওয়্যার, জাস্ট লোকেশনটা বোঝাচ্ছে। আচ্ছা, চলো আমরা এইটা দেখি, এই ছবিটা দেখো। এখানে কি হচ্ছে, সে একই ছবি, কিন্তু এটা হচ্ছে কি সেই ঢোকার আগের মুহূর্তটা, যেখানে কি করছে মিনি তার গুহার ভেতরে বা তার ডেনের ভিতরে ঢুকছে, তাই না? হেঁটে হেঁটে ঢুকছে মিনি। তাহলে দেখো এটাকে আমরা এইভাবে বলছি, মিনি ওয়াকস ইনটু হিজ ডেন, মানে মিনি যেন এই মুহূর্তে হেঁটে হেঁটে তার ডেনের ভিতরে ঢুকছে। ইনটু মানে একটা যেন চলমান অ্যাক্টিভিটি আমরা বুঝাচ্ছি। তাহলে কোনো মানে কোনো কিছুর ভেতরে প্রবেশ করছে কেউ, এটা বোঝানোর জন্য কি ইনটু, দেখেছো? তাহলে ইনটুটা হচ্ছে আমাদের সেই ওয়ান অফ দ্য এক্সাম্পলস অফ প্রিপোজিশনস অফ মুভমেন্ট। মিনি ওয়াকস ইনটু হিজ ডেন, হেঁটে তার গুহার ভেতরে ঢুকছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে। তাহলে কি, ওয়্যার ইজ মিনি গোয়িং, এই যে ওয়্যার ইজ সামওয়ান গোয়িং, এই গোয়িং টাইপের কথার উত্তরে যে ধরনের দেওয়ার সময় যে প্রিপোজিশনটা আসবে সেটা হচ্ছে প্রিপোজিশন অফ মুভমেন্ট। আমাদের কত সবসময় তো ওভাবে আলাদা করে পরীক্ষায় আসবে না যেটা কি প্রিপোজিশন অফ প্লেস না প্রিপোজিশন অফ মুভমেন্ট। এগুলো হচ্ছে কি আমরা ব্যবহার করতে করতে এগুলোর ইউজফুলনেসটা শিখতে পারবো, বা কোনভাবে বললে বাক্যের অর্থটা সঠিকভাবে প্রকাশ পাবে সেইটা বোঝার জন্য আমরা একটুখানি জোর দিচ্ছি এবং আলাদা আলাদা করে প্রিপোজিশনগুলোকে অ্যাড্রেস করছি বা উদাহরণ দিচ্ছি। ঠিক আছে, তাহলে কেউ কোনো কিছুর ভিতরে, কোনো জায়গার ভিতরে প্রবেশ করছে এই মুহূর্তে, এটা বোঝাতে হলে আমরা কি বলবো, ইনটু, তাই না? যেমন মিনি ওয়াকস ইনটু হিজ ডেন। আচ্ছা, এখন যদি এমন হয় যে মিনি ভিতরে বসেছিল অনেকক্ষণ, এখন সে বেরিয়ে আসছে, কামস, কী হবে তাহলে? মিনি কামস আউট অফ হিজ ডেন, এই যে আউট অফ, তাহলে ডেনের ভেতর থেকে সে বের হয়ে আসছে, এটা বোঝানোর জন্য হবে আউট অফ।
দেখেছো প্রিপোজিশন। এবং এগুলো একটু মনে রাখবে যে অনেক প্রিপোজিশনই আছে, কয়েকটা শব্দ মিলে একসাথে বসে, ওগুলো প্রিপোজিশনাল ফ্রেজ বলবো আমরা। হ্যাঁ, তো ঠিক আছে, থাকুক এটা এই পর্যন্ত। এখানে আবার আমি তোমাদেরকে একটু কন্ট্রাস্ট বা তুলনাটা করে দেখিয়ে দিচ্ছি যে প্রিপোজিশন অফ প্লেসগুলো দেখতে কেমন আর প্রিপোজিশন অফ মুভমেন্টগুলো কেমন। যেমন প্রথম প্রশ্ন, যদি কেউ বলে হোয়ার ইজ মিনি, মনে করো মিনি বক্সের ভেতরে বসে আছে, তাহলে আমরা বলতে পারি মিনি ইজ ইন দ্য বক্স, বক্সের ভেতরে মিনি, বিড়াল মিনিটা বসে আছে। আর কেউ যদি বলে যে এইমাত্র মিনি বক্সের ভেতরে লাফ দিয়ে ঢুকলো, তাহলে আমরা বলবো মিনি জাম্পস ইনটু দ্য বক্স। এই যে জাম্পের পরে ইনটু দিয়ে আমি বুঝাচ্ছি খুব চলমান অ্যাক্টিভিটি বা মুভমেন্ট বুঝাচ্ছি। হ্যাঁ, জাম্পস ইনটু দ্য বক্স, ঠিক আছে। তারপর আরেকটা দেখো, ওয়ের ইজ টিয়া, টিয়া ইজ আউটসাইড দ্য ক্লাসরুম। তাহলে এই যে আউটসাইড, এটা টিয়ার অবস্থান বোঝাচ্ছে, ঠিক সরাসরি মুভমেন্ট এই মুহূর্তের কিনা সেটা বলছে না, বা টিয়া বর্তমানে ক্লাসরুমের বাইরে আছে। তাহলে আউটসাইড হচ্ছে ইজ অ্যান এক্সাম্পল অফ প্রিপোজিশন অফ প্লেস। কিন্তু যদি আমি বলি টিয়া ওয়াক্স ইনটু দ্য ক্লাসরুম, যে টিয়া হেঁটে ক্লাসরুমের, টিয়া এই মুহূর্তে ক্লাসরুমে ঢুকছে, ঠিক আছে, তাহলে কি হলো, এই মুহূর্তে টিয়ার যে মুভমেন্ট বা অ্যাক্টিভিটিটা প্রকাশ করল। কাজে ইনটুটা হবে প্রিপোজিশন অফ মুভমেন্ট আর আউটসাইডটা হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস। আচ্ছা, আরও দেখো, ওয়ার আর দে আর অ্যাট দ্য স্টেশন। তাহলে অ্যাট হচ্ছে কি, কেউ, তারাও স্টেশনে আছে এই মুহূর্তে, তাদের অবস্থান বোঝাচ্ছে বা প্লেস বোঝাচ্ছে। আর তারা এই মুহূর্তে স্টেশনের দিকে যাচ্ছে, তাহলে আমরা বলবো দে আর গোয়িং টু দ্য স্টেশন, মানে স্টেশনে হয়তো এখনও পৌঁছায়নি বা পৌঁছে যাবে, ওটা ওদের ফাইনাল ডেস্টিনেশন, সেই উদ্দেশ্যে ওরা যাচ্ছে। তাহলে টু, এই টুটা দিয়ে কি বোঝাচ্ছে, মুভমেন্ট, কোনো নির্দিষ্ট ডিরেকশনকে লক্ষ্য করে বা ডেস্টিনেশনকে লক্ষ্য করে কারো গতিবিধি বোঝাচ্ছে, তাই না। তাহলে গোয়িং টু দ্য স্টেশন, স্টেশনের দিকে যাচ্ছে, আর ওখানে স্টেশনে অলরেডি তারা আছে। তাহলে অ্যাট হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস, টু হলো প্রিপোজিশন অফ মুভমেন্ট। আচ্ছা, আবার আরও কিছু এক্সাম্পল দেখি আমরা মুভমেন্টের উপরে, দেখি যেহেতু আজকের টপিকটা মুভমেন্ট নিয়ে। টিয়া ওয়াকড টু দ্য ট্রেন স্টেশন, হুতুম র্যান অ্যাক্রস দ্য ফিল্ড। আচ্ছা, র্যান অ্যাক্রস মানে দৌড়ে যেন মাঠের ভেতর দিয়ে গিয়ে মাঠ পার হয়ে গেল। যখন কেউ এরকম কোনো কিছুর ওপর দিয়ে বা ভেতর দিয়ে বা মাঝখান দিয়ে ক্রস করে যাবে, ওটাকে আমরা অ্যাক্রস, এই প্রিপোজিশনটা ব্যবহার করব। তাহলে হুতুম দৌড়ে মাঠটা পার হয়ে গেল মাঠের ভেতর দিয়ে। হ্যাঁ, সেখানে রাস্তা থাকুক না থাকুক, সে দৌড়ে পার হয়ে গেছে। তারপরে মিনিটা কি বোঝাচ্ছে, দেখো এখানে মিনি ওয়াকড থ্রু দ্য টানেল। মনে করো একটা টানেল আছে, সেই টানেল দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। তো মিনি কি করলো, টানেলের ভিতরে ঢুকলো এবং হেঁটে 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 টানেল থেকে বের হয়ে গেল। তাহলে সে হেঁটে পুরো টানেলটা পার করলো। এরকম যখন বুঝাবো তখন আমরা বলবো সামওয়ান, যেমন এখানে মিনি ওয়াকড থ্রু দ্য টানেল, টানেলের মধ্য দিয়ে হেঁটে সে এটা পার হলো, ঠিক আছে। ওয়াকড থ্রু দ্য টানেল। র্যান অ্যাক্রস দ্য ফিল্ড, মানে কোনো নির্দিষ্ট টানেল করে দেওয়া নেই, সে জাস্ট মাঠের মাঝখান দিয়ে দৌড়ে মাঠটাকে পার করে চলে গেল। আর কোনো একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে যখন কেউ যাচ্ছে, সেটা বোঝানোর জন্য টু। হ্যাঁ, ওয়াক টু দ্য ট্রেন স্টেশন। আচ্ছা, আবার দেখো কি, আমরা যদি এটা বোঝাতে চাই যে আমি নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছি, তাহলে আমরা বলতে পারি দে ওয়াকড অ্যালং দ্য রিভার, মানে নদীর পাশ দিয়ে বা ধার দিয়ে হেঁটে গেল। অ্যালং, ওয়াক অ্যালং। হ্যাঁ, রিভারের পাশ দিয়ে হেঁটে গেলে পরে ওয়াক অ্যালং। আচ্ছা, এখানে অনেক প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের অনেক ব্যবহার আছে, এগুলো আমরা এক্সাম্পল বা প্র্যাকটিস করতে করতে মনে রাখতে হবে আমাদেরকে। হ্যাঁ, তারপরে দেখো, মামা বেয়ার ওয়াকড টুয়ার্ড দ্য ক্লাসরুম। মামা বেয়ার ক্লাসরুমের দিকে হেঁটে যাচ্ছেন। আমরা ঠিক জানি না উনি ক্লাসরুমে ঢুকবেন কি না বা ক্লাসরুমই তার ডেস্টিনেশন কি না, কিন্তু দেখে মনে হচ্ছে যে মামা বেয়ার, এখান থেকে বোঝা যাচ্ছে যে উনি এই মুহূর্তে ক্লাসরুমে নেই, এবং কিন্তু উনি ক্লাসরুমটা যেদিকে ওই দিকে হেঁটে যাচ্ছেন, ঠিক আছে। তাহলে এখানে টুয়ার্ডও আরেক ধরনের প্রিপোজিশন অফ মুভমেন্ট। তারপরে আছে হুতুম র্যান পাস্ট দ্য স্কুল। হুতুম যেন দৌড়ে স্কুল পার হয়ে চলে গেল, মানে কোথাও একটা হুতুম যাচ্ছে বা কোথাও খেলা দেখবে বা কিছু একটা করবে, সে দৌড় দিয়েছে, স্কুল পার হয়ে সে চলে গেছে, স্কুল তার ডেস্টিনেশন নয়। কাজে এখানে আমরা বলবো না যে র্যান টুয়ার্ড দ্য স্কুল বা এরকম কিছু, ঠিক আছে। হুতুম র্যান পাস্ট দ্য স্কুল। আচ্ছা, ওকে। যখন তোমরা কোনো কিছুকে পার করে চলে যাবে, তাহলে সেটাকে বলবে ওয়াকড পাস্ট বা র্যান পাস্ট। পাস্ট মানে পার করে
চলে যাওয়া। আরেকটা এক্সাম্পল দেখি, মিনি ক্লাইম্বড আপ দ্য হিল। ক্লাইম্ব মানে তো জানো চড়া না, আর হিল মানে পাহাড়, তাহলে মিনি কী করলো, হিল পাহাড়ের ওপরে উঠে গেল, ক্লাইম্ব করলো আপ, ক্লাইম্বড আপ দ্য হিল। আর তারপরে কি করলো, আবার কেউ মনে করো যে তারা একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নেমে এলো, হয়তো বা পাহাড়ি রাস্তা ছিল, ওপর থেকে নিচে নেমে এলো, তখন আমরা বলতে পারি দে ওয়াকড ডাউন দ্য রোড। তাহলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নেমে এলো বা রাস্তা দিয়ে নেমে এলো, এরকম আর কি, ওয়াক ডাউন, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তারা নেমে এলো। এখানে আরেকটা এক্সাম্পল দেখো, হুতুম ফ্লিউ ওভার দ্য জঙ্গল। হুতুম জঙ্গলের উপর দিয়ে উড়ে গেল, ঠিক আছে। তাহলে কি হলো, হুতুম উড়ে গেল, উড়ে যাওয়াটা আমাদের মুভমেন্ট বা অ্যাক্টিভিটি। কোথা দিয়ে উড়ে গেল, ও ওভার দ্য জঙ্গল, জঙ্গলের উপর দিয়ে। যে জঙ্গল নাউনের সাথে হুতুমের ফ্লাই করার যে মুভমেন্টটা তার একটা সম্পর্ক স্থাপন করে দিচ্ছে ওভার। দেখেছো প্রিপোজিশনগুলো, চিনতে পারছো যে কীভাবে প্রিপোজিশন সাধারণত কি নাউনের আগে বসছে, তাই না? এই যে জঙ্গল বা দ্য জঙ্গল, তাহলে তো বুঝতেই পারছো যে এদের সামনে বসছে প্রিপোজিশন। তো প্রিপোজিশনের একটা চরিত্র কি, ওরা নাউনের সামনে বসে এবং তারা সেই নাউনটার সাথে বাক্যের অন্য ভার্ব, নাউন তাদের সবার সম্পর্ক স্থাপন করে দেয়। হ্যাঁ, হুতুমের ফ্লাই করার অবস্থাটা বা মুভমেন্টটার একটা ধরন বা অবস্থান বুঝিয়ে দিচ্ছে যে কোন কোন জায়গার উপর দিয়ে গেল বা ফ্লাই করলো সে। তো ওভার দ্য জঙ্গল। আচ্ছা, এখানে একটা ছোট্ট স্লাইড, একটা পার্থক্য দেখো। এখানে দেখো, আমি যদি এইভাবে ফ্লিউ ওভার দ্য জঙ্গল না বলে আমি যদি বলতাম হুতুম ওয়াজ ফ্লাইং অ্যাবাভ দ্য জঙ্গল। অ্যাবাভ মানে উপরে, জঙ্গলের উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছিল, সেটাও তো হয়। এবং অ্যাবাভ আমাদের একটা প্রিপোজিশন, কিন্তু এখানে একটু আমাদের পার্থক্যটা কি, যে অ্যাবাভ দিয়ে আমরা মূলত তার পজিশন বোঝাচ্ছি, অর্থাৎ এটা খানিকটা প্রিপোজিশন অফ প্লেস। আর ওভার দিয়ে আমরা বোঝাচ্ছি এই মানে যেটাই করলো, মানে তখন তার অ্যাক্টিভিটিটা বা মুভমেন্টটা বোঝাচ্ছি। সে কারণে ওভারটা হচ্ছে মোর লাইক প্রিপোজিশন অফ মুভমেন্ট, অ্যাবাভটা ইজ মোর লাইক প্রিপোজিশন অফ প্লেস। হ্যাঁ, যে ফ্লাই করছিল জঙ্গলের উপরে আর ফ্লাই করে উড়ে গেল জঙ্গলের মাথার উপর দিয়ে, সেটা হলো মুভমেন্ট বোঝানোর জন্য। যাই হোক, তোমাদের মেইন টার্গেট রাখো যে তোমরা যেন এই মানে প্রিপোজিশনের চেহারাগুলো চেনো এবং যেখানে যখন যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা বসাতে পারো। আচ্ছা, এখানে আরেকটা লাস্ট এক্সাম্পল দিয়ে দিই আমি। এই দেখো, 3টে এক্সাম্পল দিয়েছি। প্রথম ছবিটা, 1 নম্বর ছবিটা খেয়াল করো, এই যে লাইট পার্পল কালারের যে ছবিটা, মামা বেয়ার ওয়াকড টুয়ার্ড দ্য ক্লাসরুম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে মামা বেয়ার হেঁটে হেঁটে যাচ্ছেন, তার উদ্দেশ্য বা ডেস্টিনেশন হতে পারে ক্লাসরুম, নাও হতে পারে, আমরা ঠিক জানি না। কিন্তু এই যে টুয়ার্ড যখন আমি বললাম, তখন আমি এতটুকু নিশ্চিত যে উনি ওই ডিরেকশনে হেঁটে যাচ্ছেন, মানে মুভমেন্টটা তার হচ্ছে হেঁটে যাচ্ছেন, তার ডিরেকশনটা বা লক্ষ্যটা আমরা বুঝতে পারছি যে ওই দিকে। কোন দিকে? ক্লাসরুমের দিকে। কিন্তু উনি ঠিক ক্লাসরুমে ঢুকবেন কি না আমি নিশ্চিত না, বাট ক্লাসরুমের দিকে তাকে হেঁটে যেতে দেখা গেল, ঠিক আছে। তাহলে টুয়ার্ডটা হচ্ছে তখন যখন আমরা দেখব যে উনি এখনও পৌঁছাননি, কিন্তু কোনো একটা নির্দিষ্ট দিকে বা বস্তুর দিকে হেঁটে যাচ্ছেন বা এরকম। আচ্ছা, পরের এই যে লাইট ব্লু বা গ্রিন কালার এক্সাম্পলটা দেখো, মামা বেয়ার ওয়াকড টু দ্য ক্লাসরুম। আচ্ছা, যখন কেউ টু বলবে তখন মনে রাখবে যে ক্লাসরুমটাই তার উদ্দেশ্য ছিল এবং তিনি তার সেই ডেস্টিনেশনে পৌঁছেও গেছেন, ঠিক আছে। তাহলে তার হাঁটাহাঁটি যে কার্যক্রমটা বা মুভমেন্ট, ওটা একদম তার ডেস্টিনেশনে এসে এসে গেছে, মানে তিনি তার এই ক্লাসরুমে পৌঁছেছেন আর কি। হ্যাঁ, হেঁটে হেঁটে ক্লাসরুমে পৌঁছে গেলেন। আর লাস্টের এক্সাম্পলটা দেখো, এই যে লাইট অরেঞ্জ কালারের যেটা বা 3 নম্বর ছবি যেটা, সেখানে দেখো আমরা বললাম মামা বেয়ার ওয়াকড ইনটু দ্য ক্লাসরুম। এই ইনটুটা কি বোঝাচ্ছে? জাস্ট এই মুহূর্তের অ্যাকশন, যে দরজা খুলে উনি ঢুকছেন, এই যে 1 পা 2 পা করে ঢুকবেন, ওয়াকড ইনটু যে এই মাত্র তিনি ঢুকলেন, এরকম একটা বোঝালো আর কি। হ্যাঁ, শি মুভড ফ্রম আউটসাইড টু ইনসাইড অফ দ্য ক্লাসরুম, ঠিক আছে। তাহলে টুয়ার্ড মানে কোনো কিছুকে উদ্দেশ্য করে যাওয়া হচ্ছে বা করা হচ্ছে, এটা বোঝায়। টু টু বললে যে ওইটাই তার ডেস্টিনেশন এবং যেটা প্রায় পৌঁছে গেছেন, এটা মিন করে। আর ইনটু বললে এই মুহূর্তে ঘটছে, যে বাইরে থেকে ওই অবস্থানটা বা জায়গাটার ভেতরে উনি ঢুকছেন বা কর্মকাণ্ডটি সম্পন্ন করছেন, এরকম বোঝাবে, ঠিক আছে। তাহলে ইনটুটা ইজ মোর লাইক এই মুহূর্তে হচ্ছে, টু মানে ডেস্টিনেশনে রিচ করা, আর টুয়ার্ড মানে কোনো লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাওয়া। আমরা জানি না যে ওইটার উদ্দেশ্যে মানে ওইটাই উনি ঢুকবেন কি ঢুকবেন না, বাট ডিরেকশনটা ওই দিকে আর কি, এরকম বোঝায়, ঠিক আছে। তাহলে টুয়ার্ড, টু, ইনটু,
মনে থাকবে? অ্যাবাভ আর ওভার, তারপরে কি আছে আপ ডাউন, এ দুটো তো সহজ, অ্যালং, অ্যাক্রস, টুয়ার্ড, পাস্ট, হ্যাঁ এগুলা, থ্রু, টু, এগুলা কিন্তু আমাদের সবগুলোই বিভিন্ন ক্ষেত্রে প্রিপোজিশন অফ মুভমেন্ট বোঝানোর জন্য ব্যবহার করা যায়। তাহলে আমরা অনেক সুন্দর সুন্দর অনেকগুলো এক্সাম্পল দেখলাম। এখন কি আমার বাড়ি যাওয়ার পালা আর তোমাদের একটু হোমওয়ার্ক দেওয়ার পালা। তো চলো দেখে আমি তোমাদের জন্য কয়েকটা স্যাম্পল সেন্টেন্স লিখে এনেছি এবং আমাদের ওয়ার্ড ব্যাংক মানে আজকের আমাদের প্রিপোজিশনের ওয়ার্ড ব্যাংকটা দিয়ে দিচ্ছি যে আমরা কতগুলো এক্সাম্পল দেখেছি বলো। টু, ইনটু, আউট অফ, টুয়ার্ড, অ্যাক্রস, পাস্ট দেখেছি, থ্রু দেখেছি, অ্যালং দেখেছি, ওভার দেখেছি। তো এইগুলা তুমি চিন্তা করে বসিয়ে দেখবে যে তোমার কাছে মিনিংটা ঠিকঠাক মনে হয় কি না। যদি মনে হয় তাহলে পরে কমেন্ট হিসেবে পোস্ট করবে, যদি মনে না হয় তাহলেও কমেন্ট হিসেবে পোস্ট করবে। আচ্ছা চলো আমি সেন্টেন্সগুলো তোমাদের জন্য একটু জোরে জোরে পড়ে দিচ্ছি। হ্যাঁ আমি আজকে হয়তো স্যাম্পল সলিউশন দিব না, তো তোমরা করবে এটা। মিনি ওয়াজ হাংরি সো হি ওয়াকড, তারপরে সাম প্রিপোজিশন, টু দ্য কিচেন। কী হবে? সে কিচেনের উদ্দেশ্যে হেঁটে গেল বা কিচেনে পৌঁছে গেল কারণ সে হাংরি। তাহলে এখানে টু হবে না টুয়ার্ড হবে? খেয়াল করে বলো তো। এটা কিন্তু তার লক্ষ্য যে তাকে খেতে হবে, কিচেনে খাবার আছে, তাহলে হয়তো বা কিচেনের দিকে শুধু গেলেই হবে না, কিচেনে তাকে পৌঁছাতে হবে, তাহলে মেবি টু হবে, তাই না? তারপরে দেখো দ্য বেল র্যাং, ঘন্টা বাজলো, অ্যান্ড দ্য স্টুডেন্টস ওয়াকড, কী হবে? ক্লাসরুম থেকে বের হয়ে এলো, তাহলে আউট অফ হতে পারে। তারপরে মিনি হার্ড টিয়া কলিং হিম অ্যান্ড কেম দ্য সাম প্রিপোজিশন হি ইজ ডেড। তাহলে মিনি শুনতে পেলো যে টিয়া তাকে ডাকছে, তারপরে কি হলো? কেম, তার ডেন থেকে নিশ্চয়ই বের হয়ে এলো, তাই না? এখানে ভাবে বোঝা যাচ্ছে হয়তো মিনি তার ডেনে ছিল এবং টিয়ার ডাক শুনে সে বেরিয়ে এলো। কাজে বেরিয়ে এলো কী হবে? তোমরা বসাবে। হুতুম ফ্লিউ, সাম প্রিপোজিশন, দ্য জঙ্গল অন হিজ ওয়ে টু স্কুল। আচ্ছা, তার বাড়িতে আসার পথে সে উড়ে পার হয়ে এলো। এখন ফ্লিউ কি বলতে পারো বলো তো? জঙ্গল পার করে স্কুলে চলে এলো, তাহলে ফ্লিউ পাস্ট হতে পারে, ফ্লিউ ওভার হতে পারে। হ্যাঁ, জঙ্গলের উপর দিয়ে উড়ে উড়ে তার স্কুলে এসে পৌঁছে গেল। ঠিক আছে। আচ্ছা আর কি হতে পারে দেখি এখানে। টিয়া স হুতুম ইন দ্য ডিস্টেন্স অ্যান্ড র্যান, কী হবে? টু হিম হতে পারে বা টুয়ার্ড হিমও হতে পারে। টু হিম ইজ প্রবাবলি মোর অ্যাপ্রোপ্রিয়েট, কারণ টিয়া মনে হয় হুতুমের সাথে দেখাই করতে চাচ্ছিল বা কথা বলতে চাচ্ছিল, কারণ ওরা তো বন্ধু। তারপরে দ্য চিলড্রেন কেয়ারফুলি ওয়াকড, আচ্ছা দ্য বিজি রোড, বিজি রোড পার হতে হবে চিলড্রেনদেরকে, তাই না? তাহলে ওয়াকড অ্যাক্রস, রাস্তা পার হওয়াকে ওয়াক অ্যাক্রস ব্যবহার করবো আমরা। তারপরে মামা বেয়ার ওয়াকড, কী হবে বলো তো? নদীর পাশ দিয়ে হেঁটে যাওয়াকে আমরা কি পড়েছি? ওয়াকড অ্যালং দ্য রিভার অ্যান্ড এনজয়েড দ্য বিউটিফুল ভিউ। দ্য ট্রেন ওয়েন্ট, কী হবে এখানে? আচ্ছা টানেল যেহেতু আছে, ডার্ক টানেল, লম্বা দীর্ঘ একটা টানেলের ভিতরে, তাহলে টানেলের এক মাথা দিয়ে ঢুকলো এবং আরেক মাথা দিয়ে বেরিয়ে গেল, পুরো টানেলটাকে সে ক্রসও করলো এখানে, তাহলে হবে থ্রু। হ্যাঁ, এটা একটা গাইডেড রাস্তা এবং এটার ভিতর দিয়ে একটাই রাস্তা আছে যেটা দিয়ে ট্রেনটা গেল টানেলটার, সেজন্য ওয়েন্ট থ্রু দ্য টানেল, মানে টানেলে ঢুকে আবার বেরিয়ে গেছে, এটা বোঝানোর জন্য। তো এখানে ওয়েন্ট পাস্ট বলা যাবে না, কারণ পাস্ট বলে যে টানেলকে অ্যাভয়েড করে বোধহয় অন্য দিক দিয়ে চলে গেছে, ট্রেনের তো সেই উপায় নেই, তাই না? আবার টানেলের মাঝখান দিয়ে যেমন তেমন করেও যাওয়ার কোনো উপায় নেই, কাজে ওয়েন্ট অ্যাক্রসও আমরা সেভাবে ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদের এখানে বলতে হবে ওয়েন্ট থ্রু দ্য টানেল, কারণ ট্রেন কিন্তু একদম নির্ধারিত রাস্তা ছাড়া ট্রেন চলতে পারে না। আচ্ছা তারপরে লাস্টেরটা কি আছে? টিয়া ওয়াকড, সাম প্রিপোজিশন, দ্য লাইব্রেরি বাট ডিডেন্ট গো ইনসাইড। আচ্ছা এখানে দেখো টু হতে পারে, টুয়ার্ড হতে পারে, পাস্ট হতে পারে, তাই না? অনেক কিছু হতে পারে। যে টিয়া লাইব্রেরির দিকে গেল কিন্তু সেখানে ঢুকলো না, তাহলে তুমি এখানে টু বললে তো আবার ডেস্টিনেশন বোঝাবে, কিন্তু আমরা তো পরের অংশ বলছি যে ভিতরে ঢুকে নাই। আবার টুয়ার্ডটা আমরা এখানে দিতে পারি যে লাইব্রেরির দিকে গেল কিন্তু ভিতরে গেল না, কিন্তু আমার মতো সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে তুমি যদি বলো যে টিয়া ওয়াকড পাস্ট দ্য লাইব্রেরি বাট ডিডেন্ট গো ইনসাইড, যে টিয়া হেঁটে হেঁটে লাইব্রেরি পার করে চলে গেল, লাইব্রেরিতে ঢুকলো না, মানে অন্য কোথাও যাচ্ছে আর কি। হ্যাঁ, লাইব্রেরিটা পেরিয়ে গেছে সে। ঠিক আছে, তো এরকম তোমরা আরও এরকম কিছু সেন্টেন্স নিজেরা ভাববে, সেগুলো কমপ্লিট করার চেষ্টা করবে, প্রয়োজনে কমেন্টে জিজ্ঞেস করবে যে এরকম যদি হয় আমাদের একটা মনের ভাব, সেটা আমরা
কোন ধরনের প্রিপোজিশন দিয়ে অ্যাপ্রোপ্রিয়েটলি প্রকাশ করতে পারি। ঠিক আছে, তো আজকের মতো এইখানেই রাখছি। নেক্সট টাইম আবার কোনো একটা লেসন নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আনটিল দেন ইউ অল টেক কেয়ার, বাই বাই।